একটা চিঠি যেটা কোনোদিন পৌঁছায়নি, আর সেই চিঠি ফিরিয়ে এনেছে এক মৃত ডাক পিয়নকে তার অসমাপ্ত দায়িত্ব শেষ করতে। রাত হলে সেই পুরনো পোস্ট অফিস থেকে শোনা যায় বিড়বিড় করে কেউ বলছে, আমি দেরি করিনি, ভাইটা এখনো জানে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে আরো একটি ভয়ঙ্কর, রহস্যময়, রোমাঞ্চকর ঘটনাতে স্বাগতম। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার এক শান্ত গ্রাম গুলিন্দা। গ্রামের পাশে একটা ছোট্ট খাল, শীতকালে শুকিয়ে যায়, বর্ষায় টইটুম্বর হয়ে ওঠে। এই গ্রামের মাঝখানে আছে একটা পুরনো পোস্ট অফিস। এখন তা বন্ধ। অনেক বছর আগে এটা চালু ছিল, কিন্তু অনেক বছর ধরে এটা অচল পড়ে আছে। তবুও দেওয়ালে এখনো লেখা আছে বাংলাদেশ ডাক বিভাগ, গুলিন্দা শাখা। অনেক বছর আগে এই পোস্ট অফিস ছিল গ্রামবাসীর একমাত্র আশা ভরসার জায়গা। আশেপাশের গ্রামের মানুষ চিঠির জন্য অপেক্ষা করত এখানে। কেউ প্রিয়জনের চিঠি, কেউ বা বিদেশ থেকে পাঠানো টাকার খোঁজে। এইসব চিঠি যিনি বিলি করতেন, একজন মানুষ, নাম তার হামিদ মৃধা। তিনি ছিলেন এই পোস্ট অফিসের প্রধান ডাক পিয়ন। খাকি পোশাক পরতেন, মাথায় কাপড় বাঁধা থাকতো, পায়ে জুতা না থাকলেও তিনি সাইকেলে চেপে ঠিকই চিঠি পৌঁছে দিতেন। বৃষ্টি হলেও কখনো চিঠি ভিজতে দিতেন না তিনি। 25শে জুন 1976 সালের কথা। আকাশ ছিল মেঘলা। বিকেলে বৃষ্টি নামে হামিদ মৃধা বের হন এক গুচ্ছ গুরুত্বপূর্ণ চিঠি নিয়ে। তার মধ্যে ছিল তার ছোট ভাই সালাউদ্দিন মৃধার চাকরির চিঠি। কিন্তু সেই রাতে তিনি আর ফেরেননি। গ্রামের মানুষ খোঁজাখুঁজি করে, খাল, বিল, বনের ভেতর তল্লাশি চলে। কোথাও তার দেহ, ব্যাগ, সাইকেল কিছুই পাওয়া যায়নি। পরদিন সকালে পোস্ট অফিসের দরজা খোলা পাওয়া যায়। টেবিলে পড়েছিল হামিদের ছেঁড়া জুতা। ভেতরে গেলে মনে হতো কেউ যেন তাকিয়ে আছে। এরপর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাত হলে পোস্ট অফিস থেকে আওয়াজ আসে, চিঠি পৌঁছে যায়নি। সালাউদ্দিন জানে না আমি দেরি করিনি। কেউ কেউ সাহস করে ভিতরে গিয়ে অদ্ভুত এক ছায়া দেখে, যার মুখ নেই, চোখ নেই, শুধু বসে বসে চিঠি গুনছে। একজন বৃদ্ধ দেখছে একজন লোক পোস্ট অফিসের পেছনের গাছের দিকে তাকিয়ে আছে। বলছে, আমি চিঠির কাছে ফিরবো, আমি মরিনি, কাজ আমার শেষ হয়নি। এরপর পোস্ট অফিস সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়। তবু রাতের বেলা অনেকে দেখেছে এক খাকি পোশাকের লোক ব্যাগ কাঁধে নিয়ে হাঁটছে, যার জুতা নেই, ছায়াও নেই। 2024 সালের মার্চ মাসে ঢাকার গবেষক ডাক্তার রাকিব মাহমুদ আসেন গুলিন্দা গ্রামে। তিনি পোস্ট অফিসের রহস্য নিয়ে গবেষণা করতে চান। এক রাতে পোস্ট অফিসে ঢুকে ক্যামেরা বসান। রাত 2:47 ক্যামেরায় দেখা যায় এক ছায়ামূর্তি, খাকি পোশাক, পোস্ট অফিসে ঢুকে ব্যাগ খুলে চিঠি বের করছে আর বলছে, আমার ভাই জানে না, আমি বলিনি, চিঠি আমার কাছে। রাকিব সেখানে একটা পুরনো ব্যাগ খুঁজে পান। ব্যাগে ছিল মাত্র একটা চিঠি। চিঠিটি ছিল সালাউদ্দিন মৃধার চাকরির নিয়োগপত্র। চিঠিটি একদম অক্ষত ছিল, মনে হচ্ছিল কালি এখনো শুকায়নি। রাকিব গ্রামের প্রবীণদের ডেকে এই চিঠিটি পড়ে শোনান। সবাই কান্নায় ভেঙে পড়ে। এরপর সেই চিঠি, ব্যাগ ও একখানা কোরআন শরীফ এক খালি কবরের ভেতর দাফন করা হয়, যেন সেই আত্মা শান্তি পায়। এরপর থেকে গুলিন্দা পোস্ট অফিস আর রাতে আওয়াজ করে না।
কেউ আর ছায়া দেখতে পায় না। তবে মেঘলা দিনে গ্রামের মাঝখান দিয়ে এক লোককে হেঁটে যেতে দেখা যায়, চুপচাপ, পায়ে জুতা নাই, হাতে ব্যাগ। এই গল্প শুধু একজন ডাক পিয়নের না, এটি এক মানুষের দায়িত্ববোধ, বিশ্বাস আর ভালোবাসার প্রতিচ্ছবি। কেউ কেউ মৃত্যুর পরও থেকে যায়, শেষ চিঠি পৌঁছে না দেওয়া পর্যন্ত। গল্পটি পাঠিয়েছেন ফাহাদ, বরিশাল থেকে। আমার নাম ফাহাদ। আমি আজ যে ঘটনাটি বলবো জানি না সেটা কতটা ভয়ঙ্কর, কিন্তু এতটুকু নিশ্চিত করে বলতে পারি এটা একেবারে সত্য ঘটনা। ঘটেছিল আমাদের এক দুঃসম্পর্কের ভাইয়ের ছেলের সঙ্গে। তার নাম রোহিত। তখন সে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। এলাকার কয়েকজন বন্ধু বান্ধব মিলে একদিন ঠিক করলো তারা পিকনিক করবে ইলিশ মাছ দিয়ে। জায়গা বেছে নেওয়া হয়েছিল ওদের এক বন্ধুর বাড়ির পাশের খোলা জায়গা, যেখানে পাশে ছিল একটা পুরনো বাঁশঝাড়। জায়গাটা বহুদিন ধরে ফাঁকা, ঝোপঝাড়ে ঢাকা, আর লোকমুখে শোনা যায় কিছু অদ্ভুত কাহিনী। কিন্তু এই প্রজন্ম তো এসব বিশ্বাসই করে না। সেদিন ছিল শনিবার রাত। তারা রান্নার যাবতীয় জিনিসপত্র নিয়ে উপস্থিত হয় বাঁশঝাড়ের ঠিক পাশে। সবাই মিলে রান্না শুরু করলো। হাসাহাসি, আড্ডা, আনন্দ সবকিছু ঠিকঠাকই চলছিল। রান্না শুরুর কিছুক্ষণ পর রোহিত প্রকৃতির ডাকে সাড়া দিতে যায় একটু দূরে, কিন্তু ওর ফিরে আসতে আসতে অনেক সময় লেগে যায়। ফেরার পরে দেখা যায় ওর জামাই ধুলো, ময়লা, আর যেন কোনো কিছুর সঙ্গে ধস্তাধস্তির চিহ্ন। সবাই ওকে জিজ্ঞেস করলে সে শুধু বলে, পড়ে গেছি। কেউ তখন কিছু সন্দেহ করে না। তবে ঠিক 30 মিনিটের মধ্যেই রোহিতের মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন দেখা যায়। ওর চোখগুলো আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছিল, ঠোঁট শুকিয়ে খসখস, গলা ভারী হয়ে উঠেছে। বারবার বলছে খিদে পেয়েছে খুব। অথচ কিছুক্ষণের মধ্যেই তো সবাই একসাথে ভাজা পোড়া খেয়েছিল। রোহিত বসেছিল রান্নার পাতিলের সামনে। ইলিশের গন্ধে যেন ওকে টানছিল। রান্না শেষ হতেই সবাই যখন খেতে বসে, তখন রোহিতও খেতে বসে তাদের সাথেই। কেউ একজন বলে, কিরে তুই তো বললে অনেক খিদে পেয়েছে। রোহিত উত্তর দেয়, তারা আসেনি এখনো, তারা আসলেই আমি খাবো। এই তারাকে? এই প্রশ্নে সবাই থমকে যায়, কিন্তু ভাবে মজা করছে। হাসি ঠাট্টা করতে করতে খাওয়া চলতে থাকে। হঠাৎ করেই সবাই দেখে রোহিত হঠাৎ দুহাত দিয়ে পোলাও আর ইলিশের টুকরোগুলো গিলতে শুরু করে। কোনো কাটার ভয় নেই, শুধু গিলেই যাচ্ছে। ওর চোখ এখন পুরো লাল, মুখ দিয়ে লালা পড়ছে, আর বলছে, আরো দে, কতদিন খাই না, আরো দে। ভয়ে সবাই ওকে ধরে ঘরে নিয়ে যায়। রোহিত তখন যেন আর রোহিত নেই। খবর দেওয়া হয় ওর পরিবারকে। রোহিতের মা বাবা এসে ওকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যায়। সেই রাতে রোহিতের বড় ভাই ওর সঙ্গেই ঘুমাতে যায়। প্রায় মধ্যরাত। হঠাৎ ওর মায়ের ঘুম ভেঙে যায় রান্নাঘর থেকে আসা একটা চোপড়ানো শব্দে। আস্তে আস্তে পা ফেলে সে রান্নাঘরে যায়। দেখে ফ্রিজের দরজা খোলা। রোহিত কাঁচা মাংস একদম পশুর মতো করে চিবিয়ে খাচ্ছে। তার দাঁতের কোণা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। মা চিৎকার করে সবাইকে ডাকে। ঘর ভর্তি আতঙ্ক। রাত কোনো রকমে কেটে যায়। সকালের আলোয় রোহিতকে জিজ্ঞাসা করলে সে কিছুই মনে করতে পারে না। ওর বাবা এক হুজুরকে খবর দেয়। হুজুর বলেন, আজ রাত পার করো, আমি কাল আসব। কিন্তু রাতটা যেন বিভীষিকার চূড়ান্ত রূপ নিয়ে আসে। রাত প্রায় 2টা বাজে। রোহিতের বড় ভাই ঘুম থেকে ওঠে, দেখে পাশে রোহিত নেই। দরজা খোলা। সে খুঁজতে খুঁজতে বাড়ির পিছনে যায়। সেখানে সে যা দেখে সেটা দেখার জন্য সে
মোটেও প্রস্তুত ছিল না। রোহিত মাথা নিচু করে একটা মুরগি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। চোখ রক্তাক্ত, মুখে মাংসের লতানো টুকরো, দাঁতের ফাঁকে রক্ত, আর গলার স্বর এক পশুর গর্জনের মতো। সে তাকিয়ে বলে, খাবে তুমি ভাইয়া? সঙ্গে সঙ্গে রোহিতের ভাই অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে সবাই মিলে রোহিতকে ধরে বেঁধে রাখে। হুজুর আসেন, তার চোখে চোখ রাখতেই হুজুর চিৎকার করে ওঠেন এবং বলেন, এটা তো একা না, একাধিক। হুজুর ঝাড়ফুঁক শুরু করেন। কয়েক মিনিটের মধ্যে রোহিতের মুখ থেকে ভেসে আসে ভয়ঙ্কর একটি কণ্ঠ। বরং একটি কণ্ঠ নয়, চারটি আলাদা আলাদা গভীর গলায় একসাথে বলে ওঠে, আমি একা না, আমরা চারজন ওর সাথে আছি। হুজুর বললেন, কেন ধরেছিস ওকে? তারা বলল, এই ছেলে আমাদের জায়গায় মলমূত্র ত্যাগ করেছে, বাঁশঝাড়ে আমাদের ঘুম ভাঙিয়ে দিয়েছে। আমরা ছিলাম এখানে অনেক কাল, ও আশায় আমাদের ঘুম নষ্ট হয়েছে, তাই ওর দেহে আমরা বাসা বেঁধেছি। আমরা আর যাব না এখান থেকে। হুজুর বললেন, কি চাও, তাহলে ছাড়বে? তারা হেসে বলল, একটা রক্তমাখা ছাগল গভীর রাতে বাঁশঝাড়ে রেখে যাস, তাহলে যেতে পারি। পরের দিন বিকেলেই এক কালো ছাগল জবাই করে বাঁশঝাড়ে রেখে আসা হয়। তার ঠিক পরদিন সকালে রোহিত ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। কিন্তু আজও ওই বাঁশঝাড়ে আর কেউ যায় না। গভীর রাতে ওই জায়গা দিয়ে গেলে কানে আসে দাঁতের চপচপে শব্দ আর ইলিশ ভাজার গন্ধ, যা বাতাসে মিলিয়ে যায় ভোরের আলো আসার আগে। সব সত্যি ঘটনা ভয়ের হবে না, তবে কোনো কিছু যদি বাস্তবের গণ্ডি পেরিয়ে অলৌকিক ছুঁয়ে যায়, তখন তার ভয় মানুষের আত্মার দাগ কেটে যায়। এই গল্প তেমনই একটি রক্তলেখা অভিজ্ঞতা। গ্রামের নাম ভূতিয়াচর। এক পাশে জঙ্গল আর এক পাশে গভীর একটা নদী, যার নাম কেউ মুখেই আনে না। সবাই বলে ওই নদীতে কিছু একটা আছে। দিনে মাছ ধরা যায় ঠিকই, কিন্তু সূর্য ডোবার পরে কেউই সেখানে যায় না। তবে রুহুল ছিল অন্যরকম সাহসী। গ্রামের সেরা জেলে ছিল সে। টাকা রোজগারের লোভে এক রাতে সে সিদ্ধান্ত নিল, আজ রাতে কালা নদীতে জাল ফেলবেই। যত বড় মাছই হোক, আজ সে ধরবেই। সে একটা ছোট নৌকা নিয়ে মাঝরাতে নদীর দিকে রওনা দিল। চারদিকে অন্ধকার, শুধু একটি হারিকেনের আলো। ঠিক নদীর মাঝ বরাবর পৌঁছে জাল ফেলে দিল সে। কিন্তু ঠিক তখনই নদীর বাতাস যেন একেবারেই থেমে গেল। হারিকেনটা দুলতে শুরু করলো। পানি কাঁপছে, অথচ কোনো বাতাস নেই। রুহুল ভাবলো, হয়তো নদীর ঢেউ। কিন্তু আচমকা সে দেখতে পেল, দূরে অন্ধকারে পানির উপর দাঁড়িয়ে আছে একটা ছায়া। মানুষ না অন্য কিছু বুঝতে পারা যাচ্ছে না। রুহুল হঠাৎ করে বলে উঠল, কে কে ওখানে, কে? কেউ কোনো জবাব দিল না। শুধু একটা শীতল গন্ধ ভেসে এলো, পচা মাছ, ভেজা মাটি আর ধাতব গন্ধ, যেন রক্ত পচার গন্ধ। সে তাড়াতাড়ি জালটি টানতে শুরু করলো, কিন্তু জালটা হঠাৎই অনেক ভারী হয়ে গেল, যেন কেউ নিচ থেকে তার জালটি সজোরে টানছে। সে টানতে টানতেই হঠাৎ জালের ভেতর দেখে একটি হাত, সাদা লম্বা বীভৎস আঙুল। রুহুল চিৎকার করে নৌকার একপাশে চলে যায়। জালের ভেতর থেকে উঠতে থাকে সেই ছায়া মূর্তি। এবার সে পরিষ্কার দেখতে পায়, চোখ নেই, মুখ নেই, শুধু একটা কালো ভেজা শরীর, পিঠের উপর বড় বড় জাল পেঁচানো।
যেন কোনোদিন এই জালে বেঁধেই মারা গেছে। হঠাৎ খুব জোরে একটি চিৎকার শোনা যায় এবং বলে, এই জাল আমার, এখন তুইও আমার। রুহুলের নৌকাটি অনেক জোরে কাঁপাকাঁপি শুরু করে দেয়, যেন কেউ নৌকার নিচ থেকে নৌকাকে সজোরে ঝাঁকাচ্ছে। এক নিমেষেই নৌকাটি পানির তলে চলে যায়। রুহুল বাঁচার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু আর শেষ রক্ষা হয় না। পরের দিন সকালে গ্রামের লোকজন নদীর পাড়ে রুহুলের জালের একটা ছেঁড়া অংশ খুঁজে পায়। সেখানে কাদার উপরে কিছু একটা লেখা ছিল। লেখাটা ঠিক এমনই ছিল, জাল ফেলেছিস, আত্মা তুলেছিস। তারপর থেকে কেউ আর নদীতে জাল ফেলতে চায় না। রাত হলেই নদীর পাড়ে ভেসে আসে একটা হারিকেনের আলো আর জলের গন্ধে মিশে থাকা চিৎকার। সাল 2002। লোকেশন সাতক্ষীরা জেলা কলারোয়া থানার একটি দূরবর্তী গ্রাম। গ্রামের নাম খড়িয়াডাঙ্গা। আমি রাকিব, তখন মাত্র ঢাকা কলেজে ভর্তি হয়েছি। বড় শহরে প্রথমবার আসা, নতুন পরিবেশ, নতুন বন্ধু, সবকিছুই যেন এক নতুন পৃথিবী। তবে আমার মধ্যে এক অদ্ভুত অভ্যাস ছিল। পুরনো বাড়ি, পরিত্যক্ত জায়গা কিংবা গ্রাম্য রহস্যে পা না বাড়িয়ে আমি থাকতে পারতাম না। এটা ছোটবেলা থেকেই। সেবার শীতের ছুটিতে বন্ধু ফয়সাল তার গ্রামের বাড়ি নিয়ে যেতে বলল। সে বলল, রাকিব, আমাদের গ্রামে একটা পুরনো বাড়ি আছে, কেউ যায় না। 1985 সালে একটা পুরো পরিবার এক রাতে নিখোঁজ হয়েছিল। কেউ বুঝতেই পারেনি কি ঘটেছিল। তারপর থেকে ওই বাড়িতে কে যেন রাতে হাঁটে, দরজা খোলে, অথচ সেখানে কেউ থাকে না। গ্রামের লোকজন বলে ওটা নাকি ফেরার দরজা বন্ধ, যেই ঢোকে আর ফেরে না। আমার আগ্রহ জেগে উঠল, চল একবার দেখে আসি। গ্রামে পৌঁছে আমি সত্যিই অবাক। শান্ত, নিস্তব্ধ এক জায়গা, অথচ একটা অদৃশ্য চাপ যেন মাথার ওপর চেপে বসে আছে। সেই বাড়িটা গ্রামের এক কোনায়, কাটা ঝোপে ঢাকা, লোহার ফটক অর্ধেকটা খোলা, জানালাগুলো সব ভাঙা। আমরা চারজন, আমি, ফয়সাল, রাজু আর মনির, ঠিক করলাম রাতে ওই বাড়িতেই ঢুকবো। আমরা বাড়ির ভেতরে ঢুকলাম। বাতাস থমথমে, দেওয়ালের ফাটল দিয়ে ঘূর্ণি বাতাস ঢুকছে। হঠাৎ ফয়সাল বলল, দেখো, পেছনের দরজাটা খোলা ছিল না তো? আমরা দেখলাম পেছনের দরজা খোলা, অথচ আমরা এসেছিলাম সামনের ফটক দিয়ে। কিন্তু দরজাটা কে খুললো? আমরা মোবাইলের টর্চ জ্বালিয়ে ঘুরতে লাগলাম। বাড়ির ভেতরে পুরনো খাট, চৌকি, আয়না সবকিছুই যেন সময়ের ফ্রেমে আটকে আছে। হঠাৎ একটা দরজা পেলাম, খুব পুরনো, কাঠের তৈরি, কিন্তু স্পষ্টভাবে তাজা রক্তের ছিটে লেগে আছে। দরজার উপরে লেখা, ফেরার দরজা বন্ধ। তার নিচে লাল কালিতে আঁকা কিছু লেখা, অদ্ভুত ভাষায়, যেন আরবি, উর্দু, এমন কিছু একটা হবে। রাজু দরজাটা ছুঁইল, সাথে সাথে একটা ঠান্ডা বাতাস যেন ঘাড় বেয়ে শরীরে ঢুকে গেল। আমরা সিদ্ধান্ত নিলাম এবার বেরিয়ে যাব। কিন্তু বাইরে গিয়ে দেখি মনির নেই। সে একসাথেই ছিল। ডাকাডাকি করে আলো জ্বালিয়ে খুঁজলাম, কোথাও নেই। আবার ভেতরে ফিরলাম, দরজাটা এবার বন্ধ, ফেরার দরজা। তবে এবার নিচে লেখা আছে, একজন গেছে আর 3 জন বাকি। আমার বুক কেঁপে উঠল। আমরা জোরে দরজা ধাক্কালাম, কিছুতেই খুলছে না। জানালায় তাকিয়ে দেখি বাইরে আর আলো নেই, মোবাইলে নেটওয়ার্ক নেই। একটা আওয়াজ কানে এলো, ঘর জুড়ে কেউ যেন ফিস ফিস করে নাম নিচ্ছে, রাকিব।
ফয়সাল, রাজু। রাজু আচমকা মাটিতে বসে পড়ল, ফিস ফিস করে বলছে, আমার আম্মু এখানে। ও বলছে, আমি ছোট ছিলাম যখন আমায় রেখে গিয়েছিল এই দরজার পিছনে। আমায় ওরা ডাকে রোজ। তার চোখ কোটরের বাইরে, শরীর কাঁপছে। সে দাঁড়ালো এবং সেই রক্তমাখা দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। আমরা বাধা দিলাম, কিন্তু সে চিৎকার করে বলল, ওরা বলেছে দরজাটা খুললে আম্মুর মুখ আবার দেখতে পারবো। এক টানে দরজা খুলে ভিতরে ঢুকে গেল। ঘন অন্ধকার, ঝড়ের মতো বাতাস বেরিয়ে এলো। আমরা দেখতে পেলাম না ভিতরে কি ছিল, কিন্তু রাজুর চিৎকার, এই না, এই তো আমার আম্মু, না না, এটা কেউ না, ছেড়ে দাও। তারপর এক মুহূর্তে চুপ। দরজা আবার বন্ধ। এবার লেখা, আর দুজন বাকি। আমি ও ফয়সাল কোনো মতে দরজার উল্টো দিকে পালালাম। তখন ফয়সাল জানালো, আমার নানা একসময় তান্ত্রিক ছিল। এই বাড়িটা তারা বানিয়েছিল এক নিষিদ্ধ সাধনার জন্য। এক সত্তা, যাকে মারফত বলা হতো, তার সাথে যোগাযোগ করত। ওই সত্তার নিয়ম যে একবার তার ডাকে সাড়া দেয়, তার ফেরার দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। সে ফুঁপিয়ে উঠল, ওরা আমার বাবাকে নিয়ে গেছে। আমি বলেছিলাম 3 জনকে ফিরিয়ে এনে দিলেই ওরা আমার বাবাকে ফেরত দেবে। আমি ভাবিনি ওরা সত্যিই আসবে। আমি চিৎকার করে উঠলাম, তুই আমাদের বিক্রি করছিস? আমি দৌড়ে পালাতে চাইলাম, কিন্তু দরজাগুলো যেন হারিয়ে গেল। প্রতিটা রুম শুধু ঘুরে ফিরে একই রুমে এসে থামে। ফয়সাল পেছনে পড়ে গেল। এখন দরজার গায়ে আবার লেখা, আর একজন বাকি। শেষে আমি একটা কলুঙ্গির মধ্যে লুকালাম। কান পেতে শুনতে পাচ্ছি খুব ধীরে ধীরে আমার নাম বলা হচ্ছে, রাকিব, রাকিব। একটা শীতল আঙুল ঘাড়ে ছুঁয়ে দিল। ভাই, আমি তো ওই বাড়ির পাশে থাকি। কাল রাত 10টার পর 3টে ছেলে ঢুকেছিল। সকালে দেখলাম একটাই ছেলে পড়ে আছে বাড়ির উঠানে, চোখ মুখ হাঁ করে আছে, কথা বলতে পারছে না, শুধু তাকিয়ে আছে, আর মুখ দিয়ে খালি একটা কথাই বলছে, ফেরার দরজা বন্ধ। আমি এখন মানসিক হাসপাতালে আছি। ডাক্তার বলে এই ট্রমা কেটে যাবে, কিন্তু ওরা জানে না আমি ঘুমাতে পারি না, কারণ ঘুমালেই সেই দরজা দেখি, ফেরার দরজা। রাকিব যদি মানসিক হাসপাতালে থাকে, তাহলে সে কিভাবে এত বিস্তারিতভাবে পুরো ঘটনা লিখল? এই প্রশ্ন লুকিয়ে আছে রাকিবের চিকিৎসকের হাতে লেখা একটি চিঠিতে, যা অনেক দিন পর তার মেডিকেল ফাইল থেকে উদ্ধার করা হয়। চিঠির একাংশ, ডাক্তার সামেয়া হক, মানসিক রোগ বিশেষজ্ঞ, সাতক্ষীরা জেলা হাসপাতাল। রোগীর নাম রাকিব হোসেন, ভর্তি 2002 সাল 17 জানুয়ারি, বয়স 22। রাকিব যখন প্রথম হাসপাতালে আসে, সে সম্পূর্ণ নিশ্চুপ ছিল। তার চোখে ছিল গভীর আতঙ্ক, যেন কোনো কিছু সে প্রতিদিন দেখত, কিন্তু অন্যরা দেখতে পায় না। সে কেবল ফিস ফিস করে বলতো, ফেরার দরজা বন্ধ। ফয়সাল, রাজু, মনির। অতিরিক্ত ট্রমার কারণে আমরা তাকে হাই ডোজে রাখি। তবে অদ্ভুত বিষয় হচ্ছে, চিকিৎসার 2য় সপ্তাহে সে এক রাতে হঠাৎ জেগে ওঠে। হাসপাতালের পুরনো টাইপারটা নিয়ে প্রায় 20 পাতার একটি কাহিনী টাইপ করে। পরদিন সকালে সে আবার নিশ্চুপ হয়ে যায়, এবং সেই অবস্থায় আজ অবধি চলমান। অবাক করা বিষয়, আমরা বহুবার পরীক্ষা করে নিশ্চিত হয়েছি রাকিব টাইপ করা সেই গল্পে কোথাও ভুল বানানো নেই। অথচ সে তখন ওষুধের প্রভাবে বাস্তব চিন্তাশক্তি হারিয়ে ফেলেছিল।
একটা প্রশ্ন তো রয়েই যায়, এই গল্প কে লিখলো, রাকিব নাকি অন্য কেউ? এক সত্য ঘটনা অবলম্বনে ঘটনাটি পাঠিয়েছেন মুমতাহিনা ইসলাম জুই। ঘটনাটা আমরা নিজেরাই চাক্ষুষ করেছি। আপনি বিশ্বাস করবেন কিনা সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার মামা একজন সরকারি কর্মকর্তা। আমি ছোটবেলা থেকেই নানু বাড়িতে মানুষ হয়েছি। কারণ মামা মামির কোনো সন্তান না থাকায় আমাকে নিজের সন্তানের মতো মানুষ করেছেন। মামার চাকরি এক জায়গায় স্থায়ী না হওয়ায় কখনো রংপুর, কখনো বরিশাল, জীবনটা যেন এক চলমান ট্রেন। এবার মামার নতুন পোস্টিং হয়েছে মধুপুরে। মধুপুরে এসে মামা একটা বাসা ভাড়া নিলেন। সরকারি কোয়ার্টার পাওয়া সত্ত্বেও সেখানে না থেকে এই বাসাটি বেছে নিলেন, কারণ কোয়ার্টারের রুমগুলো নাকি ছোট আর অস্বস্তিকর। বাসাটা অনেক পুরনো, কিন্তু চারপাশে গাছপালা ঘেরা পরিবেশে এক ধরনের অদ্ভুত শান্তি। তবে সেই শান্তি যে কাল হয়ে দাঁড়াবে কে জানতো। আমি একাই একটি রুমে থাকি। মামা রাত করে ফেরেন অফিস থেকে, মামি নিজের রুমে থাকে। সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ এক রাতে ঘটলো এমন কিছু যা আজও আমার মেরুদণ্ড কাঁপিয়ে তোলে। সেদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় ঘরের লাইট অফ করতেই বুকের ভেতর কেমন যেন একটা অস্বস্তি হলো। মনে হলো আমার পাশে কেউ একজন শুয়ে আছে। শরীরের লোম দাঁড়িয়ে গেল মুহূর্তেই। মনের সাহস এনে টেবিল ল্যাম্প জ্বালালাম, কিছুই নেই। নিজের মনকে বোঝালাম হ্যালুসিনেশন। আবার শুয়ে পড়লাম। কিন্তু রাত 2:30টার দিকে একটা ধাতব কিছুর ঘষাঘষির শব্দে ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল লোহার কিছুর উপরে কেউ পায়ে নুপুর পরে হাঁটছে। আতঙ্ক চেপে ধরল বুকে। টেবিল ল্যাম্প অন করে দেখি ঘড়িতে সময় 2:17 বাজে। ঠিক করলাম যেহেতু জেগে পড়েছি, আশ্রমে যাই। আশ্রম থেকে ফেরার পথে স্পষ্ট শুনতে পেলাম নিচু গলায় একটা নারীর হাসি। সেই হাসিতে ছিল কেমন একটা ঠান্ডা বিদ্রুপ, কেমন যেন শ্বাসরুদ্ধ করা হাহাকার মিশ্রিত, রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো হাসি। রুমে এসে কম্বলের নিচে ঢুকে গুটিসুটি হয়ে শুয়ে থাকলাম। বাহিরে তখন নিঃশব্দের চেয়েও গভীর কিছু ছড়িয়ে আছে, যেন অদৃশ্য কেউ ঘরের ভেতর হেঁটে বেড়াচ্ছে। হঠাৎ মনে হলো আবারও কেউ আমার পাশে শুয়ে পড়েছে। এবার আর আলো জ্বালালাম না। ধীরে ধীরে শরীর ঘুরিয়ে তাকালাম বাম পাশে। সেইখানে আমি চোখে যা দেখলাম তা কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। একটি বিকৃত চেহারা নারী মূর্তি। চামড়া যেন পচে যাচ্ছে, চোখ দুটো জল জল করছে লাল আলোয়, মুখ ভর্তি ফাটল, আর ঠোঁটের কোণে ছড়ল একটা বীভৎস হাসি। আমি চিৎকার করতে গিয়ে গলার স্বর হারিয়ে ফেললাম। হাত পা জড়িয়ে গেল, শরীর অবশ। পর মুহূর্তেই সব অন্ধকারে তলিয়ে গেল। পরদিন যখন জ্ঞান ফিরল, নিজেকে বিছানায় পড়ে থাকতে দেখলাম। মামা আর মামিমা আতঙ্কিত মুখে বসে আছেন। মামিমা জানালেন তারা চিৎকার শুনে ছুটে এসে দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। আমি কেঁপে কেঁপে সব খুলে বললাম। মামিমা বিশ্বাস করলেন না, বললেন তুই তো একা থাকিস, মাথায় চলে আসছে এসব কিছুই না। আমি বললাম তাহলে আজ রাত থেকে তোমরা আমার পাশে থাকো। মামা বললেন রেস্ট নাও, হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছ। এইভাবে কেটে গেল 2 দিন। তৃতীয় দিন আমি স্কুলে, মামা অফিসে, আর মামিমা বাসায় একা। সকাল 10টার দিকে মামিমা ছাদে গিয়ে কাপড় দিচ্ছিলেন শুকাতে। হঠাৎ তিনি শুনলেন কেউ যেন পায়ে নুপুর পরে হেঁটে যাচ্ছে ছাদের এক কোণা থেকে আর এক কোণে। তিনি ভেবেছিলেন নিচের ফ্ল্যাটে কেউ হয়তো ছাদে উঠছে, কিন্তু নিচে কোনো ফ্ল্যাটই নেই। এই বাসাটা ছিল একতলা। তাড়াতাড়ি রুমে ফিরে এসে দরজা বন্ধ করে বসে থাকলেন। মিনিট 10 পরে আবার সেই নুপুরের আওয়াজ।
এবার নিচ থেকে নয়, বরং একেবারে তার ঘরের জানালার বাহির থেকে যেন শোনা যাচ্ছিল। ভয়ে হিমশীতল হয়ে যান মামিমা, তবুও সাহস করে আবার ছাদে উঠলেন। এইবার চারদিক ফাঁকা, ঝিরঝির হাওয়া বইছে, অথচ কোথাও কেউ নেই। সেই মুহূর্তে হঠাৎ তার মনে হলো কে যেন তার খুব কাছ থেকে ফিসফিস করে বলছে, আমি তো এখানে। মামিমা ঘুরে তাকাতে না তাকাতেই এক ঝলক ছায়া সরে যায় তার পেছন থেকে। সেদিন থেকেই আমাদের বাসায় শুরু হলো অদ্ভুত সব ঘটনা। মাঝে মাঝে ঘরে থাকা জিনিসপত্র উল্টে যায়, মাঝরাতে কারো কাদার আওয়াজ শোনা যায়, আর আমার ঘরে মাঝে মাঝে টেবিল ল্যাম্পটা নিজের থেকে অন হয়ে যায় ঠিক রাত 2:17-তে। আমরা এখনো সেই বাসাতেই আছি, কিন্তু মামা বলছে অফিসের নতুন কোয়ার্টার পেলে আর দেরি করবে না, চলে যাবে। আমার এখনো মনে হয় আমি ঘুমালে আমার পাশে কেউ শুয়ে পড়ে, নিঃশব্দে, নিঃশ্বাসহীন কোনো এক অদৃশ্য। সুন্দরপুর নাম শুনলেই মনে হয় একটা শান্ত নিরিবিলি গ্রাম, কিন্তু এই গ্রামের এক কোণে ছিল এক পুরনো কুঠি, যেটা সবাই এড়িয়ে চলত। কুঠিটা কবে থেকে ওখানে দাঁড়িয়ে আছে কেউ জানে না। লোকমুখে শোনা যায় একসময় সেখানে একজন বিধবা মহিলা থাকত। সবাই বলতো সে নাকি মানুষ ছিল না, তার সঙ্গী ছিল একটা কালো বিড়াল, যার চোখ ছিল আগুনের মতো লাল। গ্রামের কিছু বাচ্চা একদিন মজা করে বিড়ালটাকে পাথর মারে এবং এক আঘাতেই বিড়ালটি মারা যান। তারপরেই একে একে 4টে শিশু নিখোঁজ হয়ে যায়। সেই থেকে কুঠি আর বিড়ালটা হয়ে যায় মানুষের লোককথা। বছর 20 পরে শহর থেকে আহমেদ সাহেবের পরিবার এসে বসবাস শুরু করে সুন্দরপুরে। তার 9 বছরের মেয়ে ছাইমা ছিল খুব চঞ্চল আর খুবই দুরন্ত। এক বিকালে খেলার ছলে সে অনেক দূরে চলে যায়, আর সন্ধে হতে হতে হারিয়ে যায় পরিবারের চোখ থেকে। পরদিন সকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে গ্রামের এক বৃদ্ধ বলেন, আমি দেখেছি ছাইমা ওই পুরনো কুঠির সামনে দাঁড়িয়ে ছিল। কোলে ছিল একটা বিশাল কালো বিড়াল। আমার দিকে তাকিয়ে এমনভাবে হাসছিল যেন ওটা সাইমা ছিল না। এই কথা বলতে বলতেই হঠাৎ কোথা থেকে যেন সাইমা এসে হাজির হয়ে যায়। তার বাবা মা তাকে জিজ্ঞাসা করলে সে কোনোই উত্তর দেয় না। সেদিনের পর থেকে সাইমার আচরণ অনেকটাই পাল্টিয়ে যায়। সে আর কারোর সাথে কথা বলে না, সারাদিন চুপচাপ থাকে, আর রাত হলেই তার ঘরের জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। তার মা একদিন দেখতে পান জানালার বাইরে অন্ধকারে দুটো লাল চোখ জ্বলজ্বল করছে। একটু পরেই একটা অদ্ভুত ছায়া এসে হেলে পড়ল সাইমার শরীরে। তখনই মেয়েটা মাথা নিচু করে বলল, ওরা ফিরেছে, ওরা আমাকে ডাকছে। এরপর রাতে আর সাইমাকে পাওয়া যায় না। দরজা খোলা, জানালা খোলা, বিছানা ফাঁকা, কিন্তু তার খাটের নিচে পাওয়া যায় একটা রক্তমাখা বিড়ালের পা, যেন কেউ বা কিছু এসে এটা রেখে গেছে। 3 দিন পর গ্রামের এক রাখাল দেখে কুঠির জানালার পাশে দাঁড়িয়ে আছে সাইমার মতো দেখতে একটা মেয়ে, কোলে সেই কালো বিড়াল। কিন্তু সাইমার চোখ ছিল মৃতের মতো ফাঁকা। বিড়ালটা গর্জন করলো, আর কিছুক্ষণের ভিতরেই সব কিছু মিলিয়ে গেল অন্ধকারে। আজও অমাবস্যার রাতে গ্রামের কেউ যদি কুঠির দিকে তাকায়, সে দেখতে পায় একটা ছোট মেয়ে জানালার ধারে দাঁড়িয়ে আছে, কোলে কালো বিড়াল, আর চোখ দুটো সেই আগুনের মতো লাল, চোখ যেন কিছুর খোঁজ করছে। এই বাস্তব ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন সামিয়া জান্নাত। আসসালামু আলাইকুম, আমি সামিয়া জান্নাত, আমি জামালপুরের মেয়ে। আজ আমি আপনাদের সঙ্গে আমার নানুর জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনার কথা বলবো। ঘটনাটি 2017 সালের। আমরা তখন সবাই নানু বাড়িতে ছিলাম। শীত মানেই আমাদের কাছে নানু বাড়ির পিঠা খাওয়ার উৎসব। আমার নানু ছিলেন খুব সাহসী। তিনি ভূত পেত এসব কিছুতেই বিশ্বাস করতেন না, কিন্তু সেই রাতে যা ঘটেছিল তার সব কিছুই পাল্টে দিয়েছিল।
সেই রাতে নানু পিঠা বানাতে বানাতে অনেক রাত হয়ে যায়। ঘড়িতে তখন 11টা। রান্নাঘর থেকে বেরিয়ে তিনি পাশের পুরনো বাথরুমে যেতে চাইলেন, যেটা বাঁশঝাড়ের পাশে অবস্থিত ছিল। চারদিকে নিস্তব্ধ, শুধু শীতের কুয়াশা আর একটা সোদা গন্ধ ছিল বাতাসে। নানুর হাতে ছিল একটা ছোট টর্চ লাইট। তিনি বাথরুমের দরজার সামনে যেতেই হঠাৎ থেমে যান। দেখলেন দরজার নিচ দিয়ে এক জোড়া সাদা, একেবারেই পরিষ্কার পা দেখা যাচ্ছে। পায়ে ছিল রূপার নূপুর। টিক 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 এভাবে শব্দ হচ্ছিল। নূপুরের সেই আওয়াজ বাতাসে ভেসে আসছিল, কিন্তু পা দুটো একটুও নড়ছিল না। নানু জিজ্ঞেস করলেন, কে কে ওখানে? কে দাঁড়িয়ে আছে? কোনো উত্তর নেই। তিনি আবারও বললেন, এত রাতে এখানে কে দাঁড়িয়ে আছে? কে কে? তবুও কোনো সাড়া নেই। শুধু সেই পা দাঁড়িয়ে আছে নিশ্চুপ, আর নূপুরের টিক 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 আওয়াজ যেন বুক কাঁপিয়ে দিচ্ছে। হঠাৎ টর্চের আলো একটু সরে যায়। তখন নানু দেখতে পান পায়ের উপরে একটা অস্পষ্ট ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছিল না, শুধু বোঝা যাচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে। নানুর শরীর কাঁপতে থাকে, ঠোঁট শুকিয়ে যায়। তিনি মনে মনে কালেমা পড়তে থাকেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক তখনই সেই পা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কোনো শব্দ ছাড়াই মনে হচ্ছিল কিছুই ছিল না সেখানে, কিন্তু বাতাসে এখনো ভাসছিল সেই আওয়াজ, টিক 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 টিক। নানু এক দৌড় দিয়ে ঘরে ফিরে দরজা বন্ধ করে দেন। খুব কষ্ট করে শ্বাস নিচ্ছিলেন। আমরা সবাই তখন ঘুমিয়েছিলাম। তিনি কাউকে কিছু বলেননি। পরদিন সকালে আমরা উঠে বুঝলাম নানুর চোখ লাল, তিনি ভালো ঘুমাতে পারেননি। আমি খেয়াল করলাম তিনি বাঁশঝাড়ের দিকে তাকাতেই চমকে উঠলেন। আমি জিজ্ঞেস করলাম, নানু আপনি কি দেখলেন ওখানে? তিনি বললেন, কিছু না রে, এমনি। অনেক দিন পর এক সন্ধ্যায় নানু আমাদের সঙ্গে গল্প করতে করতে হঠাৎ কেঁদে ফেললেন। বললেন, সেই পা আমি ভুলতে পারি না। সেই নূপুরের শব্দ আজও রাতে শুনতে পাই। আমি বললাম, নানু আপনি কি ভয় পেয়েছিলেন? তিনি একটু চুপ থেকে বললেন, এই জীবনে অনেক কিছু দেখেছি, কিন্তু সেই পা, সেটা মানুষ ছিল না। সেটা এমন কিছু যাকে ডাকার পরও সাড়া মেলে না, শুধু দাঁড়িয়ে থাকে চুপচাপ চোখের সামনে। অনেকেই বলে এখনো যদি রাতে কেউ বাঁশঝাড়ের কাছে যায়, মাঝে মাঝে শুনতে পাই সেই নূপুরের আওয়াজ, টিক 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 টিক। কিন্তু সাবধান, তুমিও যদি সেই পা দেখতে পাও, তাকিয়ে থেকো না, কারণ সে চায় তুমি তাকিয়ে থাকো যতক্ষণ না তোমার দৃষ্টি থেমে যায় একেবারে চিরতরে। একটি বাস্তব ঘটনা অবলম্বনে। এই ঘটনাটি ঘটেছিল আমার খালামণির সাথে। তিনি আমাকে এই ঘটনা সম্পর্কে বলেছেন। আসলে এই কাহিনী আজ থেকে অনেক বছর আগের। আমার খালার বয়স তখন 15 কি 16। সেই সময় মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়া হয়তো। আমার খালার সাথেও তাই হয়েছিল। 15 বছর বয়সে তিনি পাড়ি জমান শ্বশুর বাড়ি। বিশাল জমিদারি বাড়ি নয়, তবে আর্থিক অবস্থা বেশ ভালোই ছিল। বাড়ি থেকে অনেকটা দূরে ছিল একটা কুয়ো, আর একটু সামনে এগিয়ে ছিল একটা ক্ষেত। কুয়ো থেকে জল নিয়ে কৃষি ক্ষেতে ব্যবহার করা হতো। খালু কৃষি কাজ করতেন, তবে তিনি অনেক গবাদি পশু পালন করতেন। বাড়ির পেছনের দিকে খামার বানিয়ে ফেলেছিলেন তিনি। আর খানিকটা দূরে একটি পুকুর ছিল, সেটা পশু পাখির গোসলের জন্য ব্যবহার করা হতো। তো হঠাৎ একদিন খালু গরুকে খাওয়ানোর জন্য খামারে গিয়ে দেখলেন তার একটা গরু মরে পড়ে আছে। এই ব্যাপারে তিনি খুবই চিন্তিত হয়ে পড়েন, কারণ এর মাত্র 2 দিন আগে আর একটা গরু মারা গিয়েছিল। তাই তিনি ঠিক করলেন 5 ডাক্তার আনবেন এবং প্রয়োজনে ওষুধও কিনে আনবেন, কারণ এই প্রাণীগুলো তার খুব প্রিয় ছিল। তিনি এদের খুব ভালোভাবে দেখাশোনা করতেন। তো সেদিন দুপুর 12টা নাগাদ তিনি বেরিয়ে যান। খালাকে বলে যান ওদের খেয়াল রাখ। বাড়িতে খালার শাশুড়ি, ননদ, ভাসুর এবং ভাসুরের বউও ছিল। খালা দুপুর 2-3টার দিকে বাইরে যান।
তিনি দেখতে পান পুকুরের কাছে কে যেন দাঁড়িয়ে আছে। আসলে এই সময় গ্রামে বেশিরভাগ মানুষ বাইরে বের হয় না, কারণ তখন ভীষণ রোদ থাকে। কিন্তু খালার কেন জানি প্রাণীগুলোকে দেখার ইচ্ছে হয়, তাই তিনি বাইরে বেরিয়ে আসেন। তিনি এগিয়ে গিয়ে দেখতে চান ওখানে কি আছে। যা দেখলেন তা দেখে যে কোনো মানুষের পক্ষে স্বাভাবিক থাকা অসম্ভব। তিনি দেখলেন উলঙ্গ একজন শরীর, কালো পশমে ঢাকা মানুষের মতো, কিন্তু মুখটা কুকুরের মতো। হাতে লম্বা লাঠি নিয়ে মাটিতে বাড়ি দিতে দিতে শব্দ করছে। আর আশ্চর্যের বিষয়, জিনিসটার পা একটা। মুখটা দেখে মনে হচ্ছিল অনেকটা ভয়ঙ্কর। মাথাটা বাঁকিয়ে জিভ বের করে হাসছে। খালা কেমন যেন অস্থির হয়ে পড়লেন। তার ভিতরে অনেক ভয় সৃষ্টি হলো। আস্তে আস্তে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মতো অবস্থা। হঠাৎ তিনি দেখলেন ওই জিনিসটা লাঠি দিয়ে মাটিতে বাড়ি দিতে দিতে তার দিকে এগিয়ে আসছে। খালা ভাবলেন যা হবে হবে। তিনি আল্লাহু আকবার বলে দৌড়াতে শুরু করলেন। তিনি শুনতে পেলেন সেই শব্দ এখনো তার কানে আসছে খুব কাছ থেকে। প্রকৃতির ডাক যেন থেমে গেছে, শুধু ওই শব্দই তার কানে আসছে। দৌড়াতে দৌড়াতে তিনি খুব ক্লান্ত হয়ে পড়লেন, তবুও যেন পথের শেষ নেই। কেমন যেন গোলক ধাঁধায় তিনি ঘুরছেন। হঠাৎ তার চুলের মুঠি ধরে কে যেন অনেক জোরে টান দেয়। কেমন একটা পচা গন্ধ পেলেন তিনি। কি করবেন না জেনে তিনি ঘামতে লাগলেন। তার রীতিমতো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তার মনে হলো মৃত্যু তার পিছনে দাঁড়িয়ে আছে। তবুও তিনি শেষ চেষ্টা হিসেবে আবার দৌড়াতে শুরু করলেন। তার মাথায় প্রচন্ড জোরে টান পড়ল। খালার মাথা থেকে প্রায় এক গুচ্ছ চুল উঠে এলো। তবুও তিনি দৌড়াতে থাকলেন। পিছনে তাকিয়ে দেখলেন ওই জিনিসটা আর নেই, কিন্তু ওই স্থানে তার রক্তমাখা চুল পড়ে আছে। তবুও তিনি থামলেন না। বাড়ি পৌঁছেই তিনি থামলেন। ঘরের বাইরে উঠানে বসে থাকা তার ননদ খালাকে দেখে রীতিমতো ঘাবড়ে গেল, কারণ খালার শরীর ঘামে ভিজে গেছে আর মাথা থেকে রক্ত বের হচ্ছে। খালা তার ননদের গায়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এরপর তাকে ঘরে এনে শুইয়ে দেওয়া হলো। খালার জ্ঞান ফিরলে তিনি তার শাশুড়িকে সব কিছু খুলে বললেন। তখন খালা মানে শাশুড়ি তাকে শান্ত করে বিছানায় শুইয়ে দিলেন। শুইয়ে দিয়ে বাইরে কাউকে দিয়ে হুজুর ডাকতে পাঠালেন। কিছুক্ষণ পর খালুও চলে এলেন। হুজুর এসে ওই জায়গাটা ভালোভাবে দেখে তাদের জানালেন যে এই জায়গায় কারণ নজর পড়েছে, খুব ভয়ঙ্কর কারণ। তিনি এই জায়গা বন্ধ করে চলে গেলেন এবং খালাকে একটা তাবিজ দিয়ে গেলেন। তাকে ওই স্থানে যেতে নিষেধ করলেন। তারপর বেশ কিছুদিন ভালোই ছিল, কিন্তু একদিন খালা হাঁটতে হাঁটতে ওই কুয়ার কাছে গেলেন। তার সাথে তার ননদও ছিল। তারা দুজনে দেখলেন কুয়ার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। তারা হাঁটতে হাঁটতে কুয়ার একদম সামনে গিয়ে দেখলেন ওখানে আর কেউ নেই। কুয়ার ভেতরে তাকালে তারা দেখলেন ভেতরে একটা কুকুর মরে পড়ে আছে এবং কুয়ার ভেতরে কোনো পানি অবশিষ্ট নেই। কুকুরটা দেখে তাদের মনে হচ্ছিল যেন প্রায় 10-12 দিন আগে মারা গেছে। কুয়ার ভেতরে এসব দেখে তার ননদ রমজান চাচাকে ডাকতে গেলেন। রমজান চাচা মানে খালার শ্বশুরের ভাই, অর্থাৎ চাচা শ্বশুর। ননদ খালাকে বললেন চলে যেতে, তিনি এসে বলে দেবেন ওখানে আর দাঁড়ানো উচিত নয়। তাই খালা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসতে লাগলেন। কিন্তু তখন খালা মানে শুনতে পেলেন কুকুরের ডাক। পিছনে তাকিয়ে দেখলেন সেই অভয় বাবা দাঁড়িয়ে আছে। দেখে খালা কাঁদতে কাঁদতে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। তিনি ভাবলেন যা হয়ে যাক, তিনি আর পিছনে তাকাবেন না। তখন তিনি শুনতে পেলেন তার ননদ মিম তাকে ডাকছে, ভয়ঙ্কর ভাবে ডাকছে। প্রথমে ভালোভাবে ডাকলেও তিনি না থামলে তিনি তুই তাকারি শুরু করলেন। খালা বুঝতে পারলেন এটা মিম নয়। তিনি হাঁটতে থাকলেন। তাড়াতাড়ি হাঁটতে গিয়ে তিনি পড়ে গেলেন। হঠাৎ মিম দৌড়াতে দৌড়াতে এসে তার হাত ধরে বাড়িতে নিয়ে গেলেন। এরপর আরো অনেক দিন তিনি ওই জিনিসটা দেখেছেন, তবে এটা তার কোনো ক্ষতি করেনি। আজকের ঘটনাটি ছিল এই পর্যন্তই।
আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।